নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই সবাইকে বলি জয় জগন্নাথ। আজকে আমার যারা থাম্বনেল দেখেছেন সেখানে আমি যে কথাগুলো বলেছি যে আর কাউকেই বিশ্বাস করছেন না মুখ্যমন্ত্রী। কেন এই কথাগুলো বললাম? সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রীর কিছু বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রী কার্যত ঝেড়েছেন তার অধস্তন আমলাদের, তার সহকর্মীদের নানাবিধ কারণে। ক্ষোভের সঙ্গে বলেই ফেলেছেন এবার কি আমাকে রাস্তায় ঝাড় দিতে নামতে হবে। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর যে সমস্ত কর্পোরেশন আছে সেখানকার রাস্তাঘাটের অবস্থা কহতব্য নয়। স্ট্রিট লাইট জ্বলছে না, জঞ্জাল পড়ে আছে। মেয়ররা কেন দেখছেন না? কাউন্সিলররা কি শুধুই নিজেদের স্বার্থটুকু বোঝে? এইসব উক্তি করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনার, তার প্রিয় কলকাতার বিনীত গোয়েলও তার তোপের মুখে পড়েছেন। এখন কলকাতার সরকারি জমি, বিশেষ করে বিধাননগর কলকাতার সরকারি জমি বহু জবরদখল হয়ে যাচ্ছে, ফুটপাত জবরদখল হয়ে যাচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক নেতা, আমলা, এদের যোগসাজশ আছে। মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত সরকারি জমি বেহাত হয়ে গেছে সেখানে দখলদার উচ্ছেদ করে সরকার সেই জমির দখল নিক, পরে সেই জমি আবার তারা হয়তো অকশন করবে বাজার দরে, তাতে সরকারের ঘরেও টাকা আসবে। যেমন পথসাথী, কৃষক মান্ডি প্রমুখ যে তৈরি করেছিল সরকার। পথসাথী মানে হাই রোডের ধারে মোটেল, এরকম 45টা আছে, জরাজীর্ণ অবস্থা। প্রতিটা ব্লকে কৃষক মান্ডি আছে, কিন্তু কৃষকরা সেখানে যান না। সেগুলো কি করে মনিটাইজ করা যায় সেসব নিয়ে ভাবছেন। একটা 4 সদস্যের কমিটি হয়েছে, তাতে অর্থ সচিব মনোজ পন্থ, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতার পুলিশ কমিশনার, ইরিগেশনের সেক্রেটারি আছেন। খুব গোপনে এই দখলদার উচ্ছেদ অভিযান চালানো হবে, আগে ভাগে কেউ কিছু জানতে পারবেন না, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। এবং প্রতিদিনই তার রোষের মুখে পড়ছেন আমলা থেকে, পুলিশ থেকে তার দলীয় সতীর্থরা। এবারেই আমার বক্তব্য যে মুখ্যমন্ত্রী কিন্তু কাউকে বিশ্বাস করছেন না। কারণগুলো বলি। দেখুন, সম্পূর্ণ গোপনে তিনি বলছেন যে এই উচ্ছেদ অভিযান চালাতে হবে। 4 সদস্যের কমিটি করে দিয়েছেন। তার মনে সংশয় আছে, আশঙ্কা আছে সরকারের এই ধরনের সিদ্ধান্ত আগে ভাগে জবরদখলকারীদের কাছে পৌঁছে যাবে, তাই সরকার উচ্ছেদ অভিযানে নামলে তারা প্রতিরোধ করবেন। সেই প্রতিরোধ অনেক সময় রক্তক্ষয়ী হয়, অশান্তি ছড়িয়ে পড়ে, তখন প্রশাসন পিছু উঠবে এবং জবরদখলকারীরা আবার জমি জবরদখল করে রাখতে পারবে। অর্থাৎ খবর লিক হয়ে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী উড়িয়ে দিচ্ছেন না। সেই জন্য বললাম তিনি বিশ্বাস করতে পারছেন না তার আমলা শাহীকে। 2, সূত্র মারফত জানা যাচ্ছে যে নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন জেলা শাসক এবং পুলিশ সুপারদের বলেছেন যে আপনাদের কাছে তো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোন করেছিলেন, সব রিপোর্ট নাকি তার কাছে আছে। অর্থাৎ তার মনে হয়েছে যে আমলা শাহীর একটা বড় অংশ এবার তৃণমূল সরকারের সঙ্গে লোকসভা নির্বাচনে সহযোগিতা করেননি। তিনি আক্ষেপে সুরেই বলেই ফেলেছেন পুলিশ আর প্রশাসন যদি একটু সহযোগিতা করতো আরো 6টা আসন তিনি জিততে পারতেন। 3, যে জেলা শাসক, পুলিশ সুপার অনেকের কাছেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোন করছেন। হয়তো যে জেলা শাসক কোনো একটা জেলার দায়িত্ব আছেন, তার আধিবাড়ি হয়তো বিজেপি শাসিত কোনো রাজ্যে, সেখানকার মুখ্যমন্ত্রী ফোন করছেন। মুখ্যমন্ত্রীর দাবি, কিন্তু একটা জিনিস তিনি পরিষ্কার করে দিয়েছেন,
তিনি আর কাউকে বিশ্বাস করছেন না। একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলেন যে পুলিশ প্রশাসন একটু সক্রিয় হলে আরো 6টা আসন জিততে পারতেন? ভোট দেবেন মানুষ, নির্বাচন কমিশনের অধীনে ভোট হচ্ছে। এই যে বিরোধীরা বারবার অভিযোগ করেন যে পুলিশকে কাজে লাগানো হয় ভোটের কাজে, প্রভাবিত করার কাজে, যাতে শাসক দলের পক্ষে ভোট দেয়। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি বিডিওদেরকে নক্কারজনক ভূমিকা, অনেক বিডিও, সবার নয়। তো সেরকম মুখ্যমন্ত্রী হয়তো এক্সপেক্ট করেছিলেন লোকসভা নির্বাচনেও তার আমলাশাহী একই রকম কাজ করবেন, কিন্তু সেটা হয়নি। তাই তিনি ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন। প্রথম কথা, রাজ্যের আমলাকুল একটা বড় অংশ এবার ধরে নিয়েছিল বিজেপি 25টার উপর আসন পাবে, এবং সেটা পেলে রাজ্যে মধ্যবর্তী নির্বাচন আসন্ন হতো, এই সরকার থাকতো না। তাই তারাও বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য। হ্যাঁ, এই খবরটা একদম বেঠিক নয়, কারণ আমলাশাহীর অনেকেরই ধারণা ছিল যে বিজেপি এখানে সুইপ করবে, কিন্তু সেটা হয়নি। তাই মুখ্যমন্ত্রী এখন তার আমলাশাহীকে চেপে ধরছেন। প্রত্যেক আমলার কাজের বাৎসরিক মূল্যায়ন মুখ্য সচিব করেন, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। সেই অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টের উপর নির্ভর করে সেই আমলা কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে যাওয়ার সুযোগ পাবে কি পাবে না, ভালো প্রমোশন হবে কি হবে না। এখন মুখ্যমন্ত্রী নাকি এসিআর নিজেই মূল্যায়ন করবেন। আগে মুখ্য সচিব যা মূল্যায়ন করতেন, মুখ্যমন্ত্রী ডটেড লাইনে সিগনেচার করে দিতেন। এখন তিনি নাকি বলেছেন যে তিনি চূড়ান্ত মূল্যায়নটা তিনিই করবেন, অর্থাৎ মুখ্য সচিবের কাছ থেকে ফাইল তার কাছে যায় নিয়ম। তিনি মুখ্য সচিবের মূল্যায়নকেই একেবারে ধ্রুব সত্য বলে মানতে রাজি নন। তাই তিনি চূড়ান্ত মূল্যায়নটা করবেন বলে দিয়েছেন। অর্থাৎ অধস্তন আমলাশাহীর একেবারে প্রশ্নাতীত আনুগত্য চাইছেন, কারণ সামনে নির্বাচন। সেই আনুগত্য যারা লোকসভা নির্বাচনে দেখায়নি তারা মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে পারেন এবং তাদের পানিশমেন্ট পোস্টিং হতে পারে। প্রশাসনের অভ্যন্তরে এই গুজব চলছে, চুইয়ে চুইয়ে বাইরে বেরিয়ে আসছে, সংবাদ মাধ্যমের কাছেও চলে আসছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী কাউকে বিশ্বাস করছেন না। দেখুন, তিনি আমলাদের উপর নির্ভর করে প্রশাসন চালাতে ভালোবাসেন, সেই জন্য বিডিওদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। বিডিওদের মোবাইল নাম্বার তার কাছে আছে, জন্মদিনে তাদের শুভেচ্ছা পাঠান। তার রাজনৈতিক সহকর্মীরা, তার মন্ত্রিসভার সতীর্থদের থেকেও তার আমলাশাহীর গুরুত্ব বেশি। বহুদিন আগে একটা কথাটা বলেছিলেন সম্ভবত হেমচন্দ্র নস্কর, বিধানবাবুর আমলে মন্ত্রী ছিলেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে হেমবাবু, এই মন্ত্রিসভা সম্পর্কে আপনার কি মূল্যায়ন, মানে বিধানবাবু সম্পর্কে। তিনি বলেছিলেন যে একজন কালীপদ, একজন খালিপদ, আর বাকি সব ... মানে চতুষ্পদ। কালীপদকে ডেন্টাল কালী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যার নামে পুরনো কংগ্রেস ভবন ছিল কালীপদ মুখোপাধ্যায় ভবন, হাজি মহসিন স্কোয়ারে। খালিপদকে যাদব পাঁজা, গান্ধী ভক্ত বলে কখনো চটি টটি পড়তেন না। আর বাকি সব হেমচন্দ্র নস্করের মতে তাদের কোনো ভূমিকাই ছিল না। বিধানবাবুর এতটাই টাওয়ারিং পার্সোনালিটি ছিল যে তার সামনে মন্ত্রীরা কেঁচো হয়ে থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেও মুখ্যমন্ত্রী প্রথম ও শেষ কথা, তার মন্ত্রিসভায় বাকি যারা আছেন তারা মুখ্যমন্ত্রীর কথায় হ্যাঁ, না বললে না। ধরুন, মুখ্যমন্ত্রী যদি বলেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তারাও সমস্বরে বলবেন হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে ওঠে। Join Indian Institute of Hotel Management now.
রাইট চয়েস, রাইট ডিসিশন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্বের কাছে তারা এতটাই বামন সদৃশ্য, তাই কোনো ন্যায্য কথাও তারা মুখের উপর বলতে পারেন না, এটা বাস্তব। এবং মুখ্যমন্ত্রীও জানেন তার এই রাজনৈতিক সতীর্থরা এই যে ভোট বৈতরণী পার হয় তার মূলে রয়েছেন তিনিই তাদেরকে জেতান, তাদেরকে মন্ত্রী করেন, পছন্দ না হলে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার মুখ দেখেই লোকে ভোট দেয় এবং তার মুখকে সামনে রেখেই তার দলের বিধায়করা জেতেন। তিনি ভোট বৈতরণী পার করান, সেই জন্য দলের কারুর পক্ষে তার সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করা সম্ভব নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এবং সেই জন্য তিনি ওই চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো এদেরকে রেখে দিয়েছেন বাড়ি বাড়ি মন্ত্রক দিয়ে, কিন্তু কাজের কাজ সিএমও করে, প্রিন্সিপাল সেক্রেটারি করেন, তার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার, ডিজি এরা করেন। এটাই রীতি। মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা ক্ষোভের কারণ, আমলাশাহীদের বা রাজনৈতিক সতীর্থদের অবিশ্বাস করার কারণ, তাদের অনেকেই তলায় তলায় ছোটবাবুর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেছেন এবং অনেক সময় তারা ছোটবাবুর কথাতে চালিত হন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এয়ার অ্যাপারেন্টকে এখনো উপমুখ্যমন্ত্রী পদ দিতে রাজি নন। তিনি তার এয়ার অ্যাপারেন্টকে বলেছেন যে দিল্লির সরকার পড়ে যাবে, সেই সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রকে তুমি মন্ত্রী হবে, তোমার রাজ্য প্রশাসনে আসার কোনো দরকার নেই, আর যদি একান্তই আসতে চাও তাহলে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে যোগ দাও, উপমুখ্যমন্ত্রী বলে কিছু হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এয়ার অ্যাপারেন্ট উপমুখ্যমন্ত্রী হলেই তার দলের অনেক বিধায়কদের আনুগত্য রাতারাতি বদলে যাবে, আমলাশাহীর আনুগত্য বদলে যাবে, সম্পূর্ণ আরো একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, অনুজ বিধায়করা তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেবেন, চলে যাবেন তার এয়ার অ্যাপারেন্টের কাছে। আমলারা অনেক ক্ষেত্রে কথা শুনবেন না, তার সিদ্ধান্ত রূপায়ণের ক্ষেত্রে গড়িমসি করবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখনই এই মুহূর্তে এয়ার অ্যাপারেন্টকে নবান্নে গুরুত্বপূর্ণ দায়িত্বে মানে উপমুখ্যমন্ত্রী হিসাবে আনতে রাজি নন। এটা নিয়ে একটা বিরোধ আছে। এয়ার অ্যাপারেন্টের ঘনিষ্ঠরা চান যে এবারের নির্বাচনে জয়ের কাণ্ডারি হচ্ছে এয়ার অ্যাপারেন্ট, তাকে যথাযোগ্য মর্যাদা দেয়া হোক রাজ্য প্রশাসনের, এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। তাই যে আমলাকুল তলায় তলায় এয়ার অ্যাপারেন্টের সঙ্গে একটা মাখো সম্পর্ক তৈরি করেছেন, তাদের অনেকের কাজকর্মের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার থেকে নজর থাকবে। তিনি কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছেন না, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। সেজন্য তিনি আমলাদের ঝাড়ছেন, মেয়রকে ঝাড়ছেন, পুলিশ কমিশনারকে ঝাড়ছেন, ক্ষোভের সঙ্গে বলেই ফেলেছেন যে পুলিশ প্রশাসন একটু সক্রিয় হলে আরো 6টা আসন জিততে পারতেন। সামনে বিধানসভার ভোট 2 বছরের মধ্যে। গ্রাম বাংলা তৃণমূল সরকারের সঙ্গে থাকলেও শহর, পুরসভা, শহরাঞ্চলের মানুষের রায় অনেক ক্ষেত্রেই তৃণমূলের পক্ষে যায়নি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অশনি সংকেত দেখছে। তাই খোললঞ্চে বদল করা প্রশাসনকে একটা ঝাঁকুনি দেওয়ারই উদ্যোগ। কংগ্রেসের সঙ্গে তিনি আবার সম্পর্কটাকে মজবুত করতে চাইছেন। তার বিটে নয়ার অধীর চৌধুরী হেরে গেছেন, মমতা খুশি। চিদম্বরম সম্ভবত কংগ্রেস হাইকমান্ডের দূত হিসাবেই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সম্ভবত যে নতুন দণ্ড সংহিতা চলছে সেই সব নিয়ে আলোচনা করতে। 1 জুলাই থেকে দেশ জুড়ে লাগু হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে জানিয়েছেন যে আবার এটাকে পুনর্মূল্যায়ন পর্যালোচনা করা দরকার সংসদে। আসল কথা,
ইন্ডিয়া জোটের মধ্যে যে জিঞ্জার গোষ্ঠী তৃণমূল তৈরি করতে চাইছে, সমাজবাদী পার্টি, উদ্ধব শিবসেনা, শরদ পাওয়ারকে নিয়ে, কংগ্রেস এটাকে অঙ্কুরে বিনষ্ট করতে চায়। এখন অধীর চৌধুরী হেরে গেছেন, তার রাজনৈতিক গুরুত্ব কমেছে। তিনি বলেইছেন যে আমি তো অস্থায়ী সভাপতি, নতুন সভাপতি হবে। এখন এমন একজন সভাপতিকে হয়তো কংগ্রেস হাইকমান্ড পশ্চিমবঙ্গে দায়িত্ব দেবেন, যার সঙ্গে তৃণমূলের একটা সহজ সম্পর্ক আছে। প্রদীপ ভট্টাচার্যের বয়স হয়েছে, প্রদীপ ভট্টাচার্য হয়তো সেই দায়িত্ব নিতে পারবেন না। সেক্ষেত্রে শঙ্কর মালাকার, যার সঙ্গে তৃণমূলের খুব সুসম্পর্ক আছে, তিনি দায়িত্ব নিতে পারেন। আব্দুল মান্নান চিরকালীন বিক্ষুব্ধ মানুষ, তাকে যে দায়িত্ব দেয়া হবে এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। তাই অধীর চৌধুরী ইঙ্গিতে দিয়েছেন যে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন, আর হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত শান্ত মনে সবাইকে মানবার তিনি অনুরোধ করেছেন। অর্থাৎ অধীরও বুঝতে পারছেন তিনি যতদিন অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, তৃণমূলের সঙ্গে কোনো রকম রাজনৈতিক বোঝাপড়াকে তিনি ঠেকিয়ে রেখেছিলেন। তিনি হেরে গেছেন, বামেরা খাতা খুলতে পারেনি। শিবরাত্রির সলতের মতো মালদা দক্ষিণে ঈশাখান চৌধুরী জিতেছেন। সামনে 2026-এর নির্বাচন, সর্বভারতীয় প্রেক্ষিতকে মাথায় রেখে কংগ্রেসের হাইকমান্ড চাইবে যে মমতার শর্তেই এখানে কোনো সমঝোতা করতে। তাই খুব অবাক হওয়ার কিছু থাকবে না যে 2026 সালে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা হলো, এবং সেই আসন সমঝোতা হবে তৃণমূলের শর্তে। সেখানে কংগ্রেসের দাবি দাওয়াকে যে খুব একটা গুরুত্ব দেওয়া হবে বলে আমার মনে হয় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু বুঝতে পারছেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়লে পরে সংখ্যালঘুদের কাছে খুব পজিটিভ বার্তা দেওয়া যাবে। দেখুন, দক্ষিণবঙ্গে সংখ্যালঘুরা একটা ভাবে তৃণমূলকে ভোট দিয়েছে, কিন্তু উত্তরবঙ্গে সংখ্যালঘুরা অনেক ক্ষেত্রে বাম কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন। সেই জন্য ঈশাখান চৌধুরী জিতেছেন, মালদা উত্তরে হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে, রায়গঞ্জে ভিক্টর প্রচুর ভোট পেয়েছেন ইত্যাদি। তাই আর সেই ঝুঁকিটা মমতা নেবেন না। কংগ্রেস হাইকমান্ডও এবার মমতার শর্তেই কিন্তু এখানে সমঝোতা করবেন। অধীর চৌধুরী এই সমঝোতার ক্ষেত্রে স্টাম্বলিং ব্লক ছিলেন। অধীর চৌধুরী দায়িত্ব থেকে সরে যাবেন, সম্ভবত তৃণমূলের পছন্দ মতো কোনো ব্যক্তিকেই প্রদেশ সভাপতি করা হবে, এবং তাকে নিয়োগপত্র দেওয়ার আগে মমতার মনোভাব বুঝে নেওয়া হবে। হতে পারে চিদম্বরম সেই মনোভাব বুঝতেই এসেছিলেন। আর একটা খবর কি, সেটা হচ্ছে যে তৃণমূলের একজন নেতা যিনি বিজেপিতে যোগদান করেছেন, খুব সিনিয়র নেতা, অধীর বাবুর সঙ্গে তার খুব ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তিনি কথাবার্তা শুরু করেছেন অধীর চৌধুরীকে বিজেপিতে টেনে আনতে। জানি না সেই উদ্যোগ সফল হবে কিনা, বা আদৌ সফল হবে কিনা, বা হলে কখন হবে। যদির কথা নদীর পারে, কিন্তু এরকম একটা উদ্যোগ শুরু হয়েছে, এই কথা বলতে পারি।